আচ্ছা, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকাইন ফার্স্টে প্রস্তুতি থেকে শুরু করি। প্রস্তুতিটা কি, ফার্স্টে অ্যালকাইন প্রস্তুতি করব ডাইহ্যালাইড যৌগ থেকে। আমরা কিছুক্ষণ আগে অ্যালকিনের ক্ষেত্রে পড়ছিলাম, সেটা কি যে একটা হ্যালাইড যৌগ, সেই হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় যৌগ নেই, ওটা দুইটা বিক্রিয়া করলে আমরা অ্যালকিন পাই। সেটা কিভাবে হয় দেখো, যে এখানে ঠিক একটা HBr বের হয়ে যায়, একটা HBr, এই যৌগটা বের হয়ে যায়, এখান থেকে Br বের হয় আর এখান থেকে H বের হয়। HBrটা এটার সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ব্রোমাইড আর পানি উৎপন্ন করে, অ্যান্ড এটার যে দুইটা হাত ফাঁকা হয় সেই দুইটা হাত যুক্ত হয়ে আমি অ্যালকিনটা পাই। এক্ষেত্রে যেহেতু আমার তিনটা বন্ধন লাগবে, অ্যালকাইনের ক্ষেত্রে আমার তিনটা বন্ধন লাগবে অবভিয়াসলি, তো আমি এখানে কি করব, এখানে আমি 2 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছি। 2 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে কি হলো, প্রথমবার এখান থেকে একটা HBr বের হবে। সো একটা HBr বের হলে কি, এখান থেকে একটা Br বের হবে, এখান থেকে একটা H বের হবে। এই HBrটা এটার একটা অণুর সাথে, অর্থাৎ একটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমার এক অণু, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর এক অণু পানি উৎপন্ন করবে, পটাশিয়াম ব্রোমাইড আর পানি উৎপন্ন করবে। নেক্সট আবার কি হবে, তখন হচ্ছে দুইটা হাত ফাঁকা হলো, এই দুইটার একটা করে হাত ফাঁকা হয়ে একটা ডবল বন্ড হবে। নেক্সট কেজে আবার এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে একটা ব্রোমিন বের হবে। সেই দুইটা আবার কি করবে, এটার সাথে এটার আরেকটা অণুর সাথে বিক্রিয়া করবে, করে আরেক অণু পটাশিয়াম ব্রোমাইড, আরেকটা অণু পানি উৎপন্ন করবে। ফলে এই দুইটার আরও একটা করে হাত ফাঁকা হবে, যে এই দুইটা হাত আবার যুক্ত হয়ে তিনটা বন্ধন গঠন করে, যে তিনটা বন্ধন আমার অ্যাকচুয়ালি অ্যালকাইন। তো এটা হচ্ছে গতদিন কি ছিল, অ্যালকিনের ক্ষেত্রে একটা ব্রোমিন লাগে, আর অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে আমার লাগে দুইটা করে ব্রোমিন। অ্যান্ড তোমার যদি এই ব্রোমিনটা একটা কার্বনেই থাকতো, সাপোজ এখানে দুইটা ব্রোমিন আছে, আর এখানে হচ্ছে বাকি হাইড্রোজেনগুলো আছে, সেক্ষেত্রেও কিন্তু এই বিক্রিয়া হওয়া সম্ভব। মানে দুইটা কার্বনে আলাদা আলাদাভাবে একটা করে ব্রোমিন, অথবা এক কার্বনে দুইটা ব্রোমিন, দুই ক্ষেত্রেই একই রকম বিক্রিয়া। তারপর আসি টেট্রাহ্যালাইডে। টেট্রাহ্যালাইড যৌগ থেকে আমরা অ্যালকাইন উৎপন্ন করতে পারি। আগের দিন আমরা ডাইহ্যালাইড যৌগ থেকে অ্যালকিন উৎপন্ন করছিলাম, সেটা কি জিঙ্কের সাথে বিক্রিয়া দিছিলাম। জিঙ্কের সাথে বিক্রিয়া হলে কি হয়, জিঙ্ক এখান থেকে দুইটা হ্যালাইডকে বের করে নেয়, বের করে নিয়ে সে হচ্ছে জিঙ্ক হ্যালাইড উৎপন্ন করে, এবং এর যেহেতু দুইটা করে হাত ফাঁকা, মানে এটা একটা হাত এটা একটা হাত ফাঁকা হয়, এই দুইটা হাত যুক্ত হয়ে আমার অ্যালকিন উৎপন্ন হয়। তো আজকেও এভাবেই, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমার দুইটা হাতের জায়গায় তিনটা হাত লাগবে, অর্থাৎ কার্বন কার্বন তিনটা বন্ধন লাগবে, সেজন্য আমার কি করতে হয়েছে, এবার আমি দুইটা জিঙ্ক ইউজ করছি। দুইটা জিঙ্ক ইউজ করে প্রথম জিঙ্ক হচ্ছে দুইটা হ্যালাইড বের করে নিছে, জিঙ্ক হ্যালাইড উৎপন্ন করছে। তারপরে জিঙ্ক আরও দুইটা হ্যালাইড বের করছে, আরেকটা জিঙ্ক হ্যালাইড উৎপন্ন করছে। সো লাস্টে আমার কি হলো, এই কার্বনের দুইটা করে মোট চারটা হাত ফাঁকা হলো, যে চারটা হাত এরা যুক্ত হয়ে আমার এই যৌগ অর্থাৎ অ্যালকাইন উৎপন্ন করতেছে। নেক্সট আমরা যে প্রস্তুতিটা পড়বো অ্যালকাইনের, সেই অ্যালকাইনের প্রস্তুতিটা খুবই ফেমাস একটা বিক্রিয়া। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন উৎপন্ন। তো ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলেই আমি অ্যালকাইন আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। তো বিক্রিয়াটা কেমন হয় দেখো, যে ক্যালসিয়াম কার্বাইডের যদি আমি গাঠনিক সংকেতটা লিখি, তো গাঠনিক সংকেতটা এমন হয় যে কার্বনের চারটা হাতে যে তিন বন্ধন দ্বারা দুইটা কার্বন যুক্ত থাকে, এন্ড এই দুইটা কার্বন আবার ক্যালসিয়ামের দুইটা হাতের সাথে যুক্ত থাকে। সো তোমরা দেখতেই পাচ্ছ যে অলরেডি আমাদের অ্যালকাইনের যে মূল কাঠামো, সেই মূল কাঠামোটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে তিনটা বন্ধন বিশিষ্ট দুইটা কার্বন। সো আমার যদি এটা হাতগুলো ফিল করে দিই, কার্বনের বাকি দুইটা হাত ফিল করি, তাহলে আমি কিন্তু আমার অ্যালকাইনটা পাচ্ছি। সো এখানে ওর জন্য ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি যুক্ত করি, পানিটা কি একটা হাইড্রোজেন আর একটা OH। তো এই যে দুইটা পানি, সো দুইটা হাইড্রোজেন আর দুইটা OH পাবো। সো দুইটা হাইড্রোজেন কি করবে, দুইটা হাইড্রোজেন এই ক্যালসিয়ামকে অপসারণ করে ওই জায়গায় হচ্ছে এই প্রত্যেকটা হাতে আলাদা আলাদা দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, যেটা আমার অ্যালকাইন বা ইথাইন পাবো। এটা খুবই ফেমাস বিক্রিয়া, এটা তোমরা মনে রাখবা। তো মোটামুটি এই তিনটা প্রস্তুতি হলে হয়, আর যে কয়টা প্রস্তুতি আছে তো ওগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পারবা, বিভিন্ন সময় বিভিন্ন কেসে আসবে। আর এই তিনটা হলো মৌলিক কেস। তারপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া সমূহ। তো প্রথমে আমরা পড়বো অ্যালকাইনের যৌথ বিক্রিয়া। কিছুক্ষণ আগে আমরা এই বিক্রিয়াটা দেখছি। বিক্রিয়াটা কেমন ছিল, যে যদি আমরা ইথাইন কার্বনের 3 বন্ধন অথবা কার্বনের দ্বিবন্ধনের সাথে হাইড্রোজেন যুক্ত করি, এখানে আমি হাইড্রোজেন যদি যুক্ত করি, তাহলে কি হয়, সেই দুইটা বিক্রিয়া করে ডাইরেক্ট আমার ইথেন দেয়। কিন্তু আমরা যদি এক স্টেপে থামায় দিতে চাই, এক স্টেপে যদি আমরা হাইড্রোজেন সংযোজন থামায় দিতে চাই, তাহলে আমরা কি ইউজ করছিলাম, আমরা ইউজ করেছিলাম প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, যেটাকে রোজেনমান বিকারক বলা হয়। তো প্যালাডিয়াম অথবা নিকেল এই দুইটা আমাদের নর্মালি হচ্ছে এগুলোর সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়াতে প্রভাবক হিসেবে ইউজ হয়। তো প্যালাডিয়াম বা নিকেলের কাজকে এগুলো প্রভাবক হিসেবে ইউজ করে। কিন্তু যদি আমি এক স্টেপে বিক্রিয়াকে আটকে দিতে চাই, তাহলে কিন্তু আমরা এক্সট্রাভাবে বেরিয়াম সালফেটটা ইউজ করি। এই যে বেরিয়াম সালফেট এটা হচ্ছে আমার প্রভাবক বিষ হিসেবে ইউজ হয়।
তো প্রভাবক বিশেষ হয়ে ইউজ হওয়ার ফলে কাজটা কি হয় যে প্যালাডিয়াম, তো এটাকে যদি আমি বেরিয়াম সালফেট না দিতাম তাহলে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে এটা আমাকে ডাইরেক্ট কিন্তু অ্যালকেন দিত। কিন্তু এই যে বেরিয়াম সালফেটটা এটার প্রভাবক বিষ হিসেবে ইউজ হয়, এবং বিষ হিসেবে ইউজ হওয়ার ফলে কি হয় যে সে হচ্ছে বিক্রিয়ার হারটাকে কমায় দিয়ে একটা স্টেপে বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে আমার অ্যালকাইন থেকে অ্যালকিন দেয়। সো এটা অ্যালকাইনের একটা বিক্রিয়া। তারপরে আসবো আমরা অ্যালকাইনের ব্রোমিন দ্রবণ বিক্রিয়া, যেটা কোনো যৌগ অসম্পৃক্ত কিনা সেটার ক্ষেত্রেও ইউজ করা হয়। তোমরা 9, 10 এটা পড়ছো। সেটা হচ্ছে কি যে অ্যালকাইনের সাথে যদি ব্রোমিন দ্রবণ ইউজ করি, আর ব্রোমিন দ্রবণের কালার লাল হয়, এটা যদি যোগ করি তাহলে হচ্ছে এটা 3 বন্ধনে একটা বন্ধন ভেঙে যায়, 2টা হাত ফাঁকা হবে, 2টা হাতে 2টা ব্রোমিন যুক্ত হবে। যুক্ত হওয়ার ফলে কি হবে, ব্রোমিন দ্রবণের এই ব্রোমিনগুলো এটার সাথে যুক্ত হয়ে যাবে। সো ব্রোমিনটা দ্রবণে এক্সিস্ট করবে না। আর ব্রোমিনের কালারটা যেহেতু লাল, সো ব্রোমিনটা দ্রবণে এক্সিস্ট না করার কারণে দ্রবণটা কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। অ্যান্ড যদি এটার সাথে তুমি আরো ব্রোমিন যোগ করো তাহলে সেটা আবার ওই ব্রোমিনগুলোকে নষ্ট করে কি হবে, একটা হাত আরেকটা ভেঙে যাবে, 2টা করে হাত বের হবে, অ্যান্ড সেগুলোতে আবার ব্রোমিন যুক্ত হবে। সেম বিক্রিয়াও হয় অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিনের ক্ষেত্রে কি হয়, জাস্ট একটা স্টেপ হয়। প্রথম স্টেপটা হয় এই জায়গায় দ্বিবন্ধন থাকে, অ্যান্ড দ্বিবন্ধনগুলোর সাথে ব্রোমিন যুক্ত হয়ে এক বন্ধন বিশিষ্ট এই বর্ণহীন যৌগ উৎপন্ন করে। ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা যাব, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। সেটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন। এটা তোমাদের অনেক রকমের রূপান্তরে কাজে লাগবে। তোমরা আস্তে আস্তে যখন অ্যালডিহাইড কিটোন অ্যাসিডের দিকে যাবা তখন তোমার বিভিন্ন রূপান্তরে এই অ্যালকাইনের পানি সংযোজন এই বিক্রিয়াটা লাগবেই। সো এটা খেয়াল করবা সবাই। এই বিক্রিয়ার প্রথমে আমি যেটা দেখাইছি যে দেখো একটা অ্যালকিনের সাথে পানি যোগ হবে, যার কারণে এটা হচ্ছে অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া। অ্যান্ড তোমার প্রভাবক হিসেবে ইউজ হবে 2% মার্কিউরাস সালফেট বা মানে 2টা যোজন বিশিষ্ট যেটা মার্কিউর রাসায়ন, আরেকটা হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। তো এই 2টা হচ্ছে প্রভাবক হিসেবে ইউজ হবে। তো এই বিক্রিয়ার ফলে কি হয় দেখো, বিক্রিয়ার ফলে আমার যেই এখানে ট্রিপল বন্ডটা একটা বন্ড ভেঙে যায় কি হয়, কার্বনের 2টা হাত হয়। আর আমরা যেহেতু জানি পানিটা কিভাবে বিভাজ্য হতে হয়, H আর OH হিসেবে। তো একটা H হচ্ছে একটা কার্বনের হাতে, আর একটা OH হচ্ছে আরেকটা কার্বনের হাতে, যেটা আমি এখানে দেখাচ্ছি যে একটা কার্বনের এই 3টার মধ্যে একটা হাত ভেঙে গেছে। ভেঙে যায় কি হয়েছে, একটা H যুক্ত হয়েছে এই কার্বনের হাতে, আরেকটা OH যুক্ত হয়েছে এই কার্বনের হাতে। তো তোমরা যদি ইলেকট্রন কনফিগারেশন করে দেখো তাহলে দেখবা যে এই অক্সিজেনের এখানে 2টা লন পেয়ার ইলেকট্রন থাকে। এই জিনিসটা আবার পুনর্বিন্যাসিত হয়। পুনর্বিন্যাসটা কেমন হয় যে দেখো, এই যে এই মানে অক্সিজেনের যে 2টা লন পেয়ার ইলেকট্রন আছে, একটা লন পেয়ার ইলেকট্রন এখানে যায়। তো এখানে যাওয়ার ফলে কি হয়, আমরা সবাই জানি যে একটা বন্ধন যখন গঠিত হয় তখন কিন্তু ওই বন্ধনে 2টা ইলেকট্রন থাকে। সো একটা লন পেয়ার ইলেকট্রন এখানে চলে গেল, তার মানে কি এখানে আরেকটা বন্ধন ক্রিয়েট হয়ে গেল, যে বন্ধনটাই আমি এখানে দেখাইছি। নেক্সট কি হয়, এখানে যেহেতু বন্ধন চলে যায়, সো এই যে এই বন্ধনটা শিথিল হয়, মানে এই বন্ধনটার ওয়েটটা কমে যায়, মানে শক্তিশালী যেটা ছিল ওটা একটু কমে যায়, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, যেটা পূরণের জন্য ইলেকট্রনগুলো এইদিকে সরে আসবে। সরে যাওয়ার ফলে হবে কি, এই হাইড্রোজেন যেটা ছিল ওই হাইড্রোজেনটা H+ মতো অনেকটা হবে। তো আবার এখানে দেখো যে এই জায়গার যে এই যে বন্ধনটা এটা আবার এখানে চলে যাবে। সো এখানে কি হবে, ইলেকট্রনের আধিক্য হবে, আর হাইড্রোজেনে থাকবে ইলেকট্রনের ঘাটতি। সো এই হাইড্রোজেনটা কি করবে, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, যার কারণে কি হচ্ছে দেখো যে এই ইলেকট্রনটা এখানে গেল, এখানে একটা ডবল বন্ড হলো যেটা হচ্ছে কার্বনের সাথে 2টা বন্ড, আর এই যে এই ডাবল বন্ডটা আবার এই হাইড্রোজেনে কার্বনের গেল। সো এখানে ইলেকট্রনের আধিক্য হলে, আর এই যে হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে গেছিল, সেই হাইড্রোজেন ইলেকট্রনের ঘাটতি থাকার কারণে সে আবার ওই ইলেকট্রন আধিক্য বিশিষ্ট জায়গাটাতে যায়। যাওয়ার ফলে আমি এরকম একটা যৌগ পাই, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা কিটোন বলি। কিটোন আমরা জানি যে কার্বনের সাথে ডাবল বন্ডে অক্সিজেন থাকবে, আর কার্বনের বাকি 2টা হাত অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত থাকবে। এখন যদি আমি নেক্সট বিক্রিয়াটা করি, নেক্সট বিক্রিয়াটা কি, যে আমার ইথাইনের সাথে পানি সংযোজন, এটাকে যদি আমি করি তাহলে কি হবে, আমরা আগের বার যেভাবে দেখছিলাম যে একটা হাত ভেঙে যাবে, ভেঙে যে কি হবে, একটাতে এই যুক্ত হবে, আরেকটাতে আমার OH যুক্ত হবে। সো আগের মতো এটাকে যদি আমি আবার পুনর্বিন্যাস করি তাহলে কি হয় যে OH, এখানে 2টা লন পেয়ার ইলেকট্রন, একটা লন পেয়ার ইলেকট্রন এখানে যাবে, এখানে এই বন্ধনটা এখানে যাবে। সো এখানে ইলেকট্রনের আধিক্য হবে, আর এখানে লন পেয়ার ইলেকট্রন যাওয়ার ফলে এই বন্ধনে যেই ইলেকট্রনগুলো ছিল সেটা আবার এখানে ঘাটতিপূর্ণের দিকে এদিকে সরে আসবে। সো এই বন্ধনটা শিথিল হয়ে হাইড্রোজেনটা মুক্ত হবে, যেটাতে ইলেকট্রনের ঘাটতি থাকবে, আর এখানে ইলেকট্রন আধিক্য, সেই হাইড্রোজেনটা এখানে চলে আসবে। সো আমি পুনর্বিন্যাস করলে পাবো CH3
3CHO। আচ্ছা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আগেরবার আমরা কি পাইছি, আগেরবার আমরা কিটোন পাইছি, এবার কিন্তু আমরা অ্যালডিহাইড পাইছি। কারণটা কেন? দেখো যে আগেরবার OH-টা যখন যুক্ত হয়েছিল, OH যে কার্বনের সাথে যুক্ত ছিল, ওই কার্বন একটা অ্যালকাইল মূলক ছিল। সো কার্বনের সাথে যে যুক্ত হয়, সো ওই কার্বনে ডবল বন্ড হওয়ার সাথে ওই কার্বনে একটা হাতে অ্যালকাইল মূলক থাকে। বাট এই ক্ষেত্রে OH-টা যে কার্বনের সাথে যুক্ত হয়েছে, সেই কার্বনে দেখো কি আছে, সেই কার্বনে কিন্তু একটা H আছে। সো H থাকার ফলে কি হচ্ছে যে ও এখানে ডবল বন্ড করতেছে, কিন্তু ডবল বন্ডের সাথে লাস্টে কিন্তু কার্বনের সাথে একটা H থেকে যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমরা অ্যালডিহাইড প্রদর্শন করে। সো কোন ক্ষেত্রে আমার পানি সংযোজন করলে আমি অ্যালডিহাইড পাচ্ছি? শুধুমাত্র আমার যখন ইথাইন থাকবে তখনই কিন্তু পানি সংযোজন করলে আমরা অ্যালডিহাইড পাচ্ছি, অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা কিটোন পাবো। আরেকটা কথা, তোমরা যদি এখন বলতে চাও যে এটাতে তো হাইড্রোজেন ছিল, এখন যদি OH-টা এখানে যুক্ত হইতো তাহলে তো আমার পুনর্বিন্যাসের মাধ্যমে কি হতো, পুনর্বিন্যাসের মাধ্যমে আমি এখানেও অ্যালডিহাইড পাইতাম। কিন্তু তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু এই যে OH-টা, এটা কিন্তু এই যে হাইড্রোজেন বিশিষ্ট কার্বনে যুক্ত হবে না। কেননা আমরা কি জানি, আমরা জানি মার্কোনিকভ নীতি কিভাবে ইউজ হয়। আমরা কিছুক্ষণ আগে বলে দিছিলাম যে তেলা মাথায় তেল দিব, অর্থাৎ যেখানে পজিটিভ বেশি থাকবে, মানে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে আমরা পজিটিভ অংশটা দিব। সো এখানে আমার হাইড্রোজেন কাতে বেশি আছে, এখানে কিন্তু আমার এই কার্বনে হাইড্রোজেন বেশি আছে। সো এই কার্বনে কিন্তু আমার H-টা যাবে, কখনোই কিন্তু এই কার্বনে OH যুক্ত হবে না। যার কারণে ইথাইন ব্যতীত অন্য কোনো দ্বিবন্ধন যুক্ত, মানে প্রোপাইন বা তারপরে আরো বেশি কার্বন যুক্ত অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু পানি সংযোজন করলে আমরা কিটোনই পাই। অ্যালডিহাইড কখন পাই? শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রে। সো এই বিক্রিয়াটা যদি করি, এই বিক্রিয়া করে আমরা কিন্তু সরাসরি লিখতে পারি একটা কিটোন পাবো, যেটা হবে RC ডবল বন্ড CH2R। ঠিক আছে? সো আমরা কিন্তু এই ক্ষেত্রেও একটা কিটোন পাচ্ছি। সো বা কোন কোন ক্ষেত্রে অ্যালডিহাইড সেটা তোমরা এখন বুঝতেই পারছো। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যালকাইনের অ্যালকোহল সংযোজন, মানে অ্যালকাইনের সাথে আমি অ্যালকোহল সংযোজন করব। কিন্তু এক্ষেত্রে আমি যেই বিকারকটা ইউজ করব, মানে প্রয়োগ যেটা ইউজ করব, সেটা হচ্ছে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যদি আমি এখানে ইউজ করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে এটার বিভাজনটা এরকম হয় যে এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এই বন্ধন যেটা, এই যে এই বন্ধনটা দেখতে পাচ্ছি, এই বন্ধনটা শিথিল হয়ে যায়, এটা প্লাস আকারে আর এটা মাইনাস আকারে বিভক্ত হয়। প্লাস আকারে বিভক্ত হওয়ার ফলে কি হয়, দেখো যে এই প্লাস এখানে যেহেতু সংযোজন, সো সংযোজনে কি হয়, সব ক্ষেত্রে একটা করে এই যে ত্রিবন্ধনে একটা বন্ধন আমার ভেঙে যায়। সো একটা বন্ধন যদি আমি ভেঙে দিই তাহলে দুইটা করে হাত মুক্ত হবে, যে দুইটা হাতের একটাতে পজিটিভ অংশ আর একটাতে নেগেটিভ অংশ যুক্ত হবে। অ্যান্ড কোনটাতে পজিটিভ কোনটাতে নেগেটিভ এটা কিন্তু অবশ্যই মার্কোনিকভ নীতি। কিন্তু এক্ষেত্রে দেখো যে দ্বিবন্ধনের দুই পাশে কিন্তু হাইড্রোজেন সংখ্যা সমান। সো এই ক্ষেত্রে আমার মার্কোনিকভ নীতি অ্যাপ্লাই করতে হচ্ছে না, কেননা যে কোনো একটাতে দিলেই কিন্তু হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যদি যুক্ত করে দেই তাহলে একটাতে পজিটিভ অংশ, একটাতে হাইড্রোজেন যুক্ত হবে, আর একটাতে আমার OR যুক্ত হবে। এটা যুক্ত হওয়ার ফলে যে যৌগটা পাবো সেটাকে বলা হবে অ্যালকাইল ভিনাইল ইথার। তো কিভাবে অ্যালকাইল ভিনাইল ইথার, যে এটা কি মূলক, যে এটা হচ্ছে আমার ইথার মূলক। সো ইথার মূলকের এক পাশে কি আছে, অ্যালকাইল অংশ আছে, আরেক পাশে আছে ভিনাইল অংশ। ভিনাইল অংশের মানে ভিনাইল এটা কেমন হয় এটা আমরা দেখাইছি। সো এটার নাম হবে অ্যালকাইল ভিনাইল ইথার। নেক্সট হচ্ছে কার্বক্সিল অ্যাসিড সংযোজন। কার্বক্সিল অ্যাসিড সংযোজনটা কি, কার্বক্সিল অ্যাসিডেও আমরা ওই যে একটা অ্যালকাইন নিলাম, সেটার সাথে কার্বক্সিল অ্যাসিড সংযোজন করবো। অ্যান্ড এক্ষেত্রে আমি মার্কিউরাস আয়ন যেটা, সেটা ইউজ করব 80°C তাপমাত্রায়। সেক্ষেত্রেও কিন্তু আমার এই যে এই বন্ধনটা উইক হয়ে যাবে। অ্যান্ড এই বন্ধন উইক হওয়ার ফলে এটা পজিটিভ অ্যান্ড এটা নেগেটিভ হিসেবে বের হয়ে যাবে। অ্যান্ড এটার একটা অংশ এটাতে আরেকটা অংশ এটাতে যুক্ত হয়ে আমি কি পাচ্ছি, দেখো এই যৌগটা পাবো। তো এই দুই ক্ষেত্রে কি হয়, যে এই দুই ক্ষেত্রে এই যে অ্যালকোহল সংযোজন অ্যান্ড কার্বক্সিল অ্যাসিড সংযোজন, এই দুই যৌগের ক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়াকে আমরা বলবো ভিনাইলেশন। আমি আবার বলছি, আমরা এই দুইটা বিক্রিয়া সংযোজনের ফলে যে যৌগটা পাবো সেটাকে আমরা বলবো ভিনাইলেশন। কেননা দুইটা বিক্রিয়ার ফলে যে আমি প্রাপ্ত যৌগটা, দুইটাতে কিন্তু একটা করে ভিনাইল মূলক উপস্থিত। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটা সংযোজন বিক্রিয়া অ্যালকাইনের সাথে, সেটা হচ্ছে হাইপোহ্যালাস অ্যাসিডের সংযোজন বিক্রিয়া। তো হাইপোহ্যালাস অ্যাসিড যেহেতু আছে, তো আমি তোমাদের একটা নামকরণ পড়াবো। সেটা হচ্ছে কি, এই জায়গায় খেয়াল করো, আমি এখানে কি সবার আগে লিখছি যে পার ইক অ্যাসিড, সেখান থেকে একটা অক্সিজেন বাদ হয়ে হয় ইক অ্যাসিড, আরেকটা অক্সিজেন বাদ আস অ্যাসিড, আরেকটা অক্সিজেন বাদ হাইপোয়াস অ্যাসিড, আরেকটা অক্সিজেন বাদ সেটা হচ্ছে হাইড্রাসিড। এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড যেগুলো, সেগুলোর ক্ষেত্রে। তো এটা হলো পারক্লোরিক অ্যাসিড, এটার সংকেত সবাই চেনো।
তো পারক্লোরিক অ্যাসিড থেকে যদি একটা অক্সিজেন কমে যায় তাহলে সেটা হয় ক্লোরিক অ্যাসিড। সেখান থেকে আরেকটা অক্সিজেন কমে গেলে সেটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড। সেখান থেকে আরও একটা অক্সিজেন কমে গেলে সেটা হয় হাইপোক্লোরাস অ্যাসিড। আর আরেকটা অক্সিজেন কমে গেলে সেটা হয় হাইড্রাসিড, বা এখানে যেহেতু ক্লোরিন সো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আর এগুলোর যে মূলকগুলো মানে হাইড্রোজেন ব্যতীত যে মূলকটা এখানে এটা হচ্ছে ক্লোরেট মূলক, মানে এই যে ক্লোরিকের জায়গায় 8 হবে, শুধু ইকের জায়গায় 8 হবে, ইকের জায়গায় 8 হবে, অ্যান্ড যখন আস থাকবে আসের জায়গায় 8 হবে, এই যে ক্লোরাস ক্লোরাইট, আসের জায়গায় 8 হবে, হাইপোক্লোরাস হাইপোক্লোরাইট। আর যখন অক্সিজেন উপস্থিতি থাকবে না, অক্সিজেনই থাকবে না, তখন তোমার কিন্তু লাস্টে হবে ক্লোরাইড ড। সো সবাই খেয়াল রাখবা যে যেগুলা মূলকে অক্সিজেন থাকে, সাপোজ ধর এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, আর সেখান থেকে যদি আমি মূলক বের করি তাহলে হচ্ছে হাইপোক্লোরাইট। এখানে কিন্তু ট আছে, এখানে ট আছে, এখানে ট আছে, কারণ এগুলো সবগুলোতে অক্সিজেন আছে। বাট অক্সিজেন যখন থাকবে না তখন কিন্তু হবে ড, তখন কিন্তু ট নয়। সো বিক্রিয়াতে আসি, বিক্রিয়াতে কি যে হাইপোহ্যালাস অ্যাসিডের সংযোজন অ্যালকিনের সাথে জাস্ট হাইপোহ্যালাস অ্যাসিডটা যুক্ত হয়। এক্ষেত্রে একটা সমস্যা হলো কি, এখানে তোমার এই যে হাইপোহ্যালাস অ্যাসিড যেটা, ওইটা আমরা নর্মালি কিন্তু বললে কি বলবো H+ হবে, এটা মাইনাস হবে, কিন্তু এক্ষেত্রে এটা বিভাজনটা হয় OH আর X রূপে, অ্যান্ড Xটা হচ্ছে প্লাস হয়। কারণ হলো তোমার এই যে ক্লোরিন যে মানে এটা এখানে যেটা ইউজ করে সেটা থেকে অক্সিজেনটা নর্মালি তো ঋণাত্মক বেশি হয়, সো এই অংশটা হচ্ছে ঋণাত্মক আর এই অংশটা ধনাত্মক হিসেবে বিভাজিত হয়। বিভাজিত হওয়ার ফলে কি হয় আমরা জানি যে কোনো এই অ্যালকাইনে এতক্ষণ ধরে যেগুলো সংযোজন সবগুলোতে অ্যালকাইনে একটা হাত ভেঙে যায়, দুইটা হাত ফাঁকা হয়, একটা বন্ধন ভেঙে যায়, দুইটা হাত ফাঁকা হয়, অ্যান্ড দুইটা হাতে হচ্ছে আমার ওই যে একটা প্লাস একটা মাইনাস যুক্ত হয়, অ্যান্ড প্লাস মাইনাস এখানে যুক্ত হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে একটা ইনল যৌগ। ইনল যৌগ মানে কি, এই যে দেখো এখানে একটা অল আছে, এখানে একটা ডবল বন্ড অর্থাৎ ইন আছে, ওর জন্য এটাকে বলতেছি আমরা ইনল যৌগ। তারপর যদি এটা যেহেতু আরেকটা হাত আছে পাই বন্ধন যেটা কিনা দুর্বল, তো এটাকে যদি আমরা আবার যুক্ত করি হাইপোহ্যালাস অ্যাসিড, অ্যান্ড আবার এটা প্লাস আর এটা মাইনাস আকারে মানে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার ফলে সেটা আবার আরেকটা বন্ধন ভেঙে দুইটা কার্বনের হাতে যুক্ত হবে, যুক্ত হয়ে এরকম কি উৎপন্ন করবে, একটা OH আর একটা X। তো এখন তোমরা খেয়াল করে দেখো এখানে কিন্তু যেই কার্বনে আগে OH-টা ছিল এই কার্বনে কিন্তু আবার OH-টা যুক্ত হয়েছে। তো এটার কারণটা কি, এটার কারণ কি আমাদের ওই যে আগে মার্কনিকভ নীতি কি ছিল যে তেলে মাথায় তেল দিব, সো যেখানে পজিটিভ থাকবে ওখানে পজিটিভতে দিব। তো আমার OH-টা কি ছিল, নেগেটিভ ছিল, সো OH-টা এখানে আসেন, পজিটিভটা কই ছিল, পজিটিভ আসেন। আমরা আবার কি করব, এখানে যেহেতু পজিটিভ আছে সো এখানে আমরা আরো পজিটিভ দিব অর্থাৎ তেলে মাথায় তেল দিব, সো আমরা আবার পজিটিভ অংশটাতেই কিন্তু X যুক্ত করছি, নেগেটিভ অংশে নেগেটিভটা যুক্ত করছি। ঠিক আছে, তো এটা থেকে যদি আমি আবার পানি অপসারণ করি, পানি অপসারণ মানে কি, আমি একটা OH অংশ বের করে নিব, তার সাথে একটা H অংশ বের করব। সো এখানে আমার দুইটা CH3 আছে, সরি এখানে একটা আর হবে। তো এখানে আমার আগে থেকে সি এর সাথে দুইটা হ্যালোজেন আছে, সো এটা থেকে আমি পানি বের করতে পারতেছি না, বাট পানি বের করার জন্য আমার কি লাগতেছে, পানি বের করার জন্য আমার একটা OH লাগতেছে, একটা H লাগতেছে। তো আমি এখানে একটা OH পাইছি, এখানে একটা H আছে, এই দুইটা বের হয়ে একটা পানি অপসারিত হবে। পানি অপসারণের ফলে কি হবে, এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেন তো থাকবেই, তার সাথে কি হবে, এটা যেহেতু একটা হাত কমে গেল, এই যে পুরো OH-টা চলে গেছে, সো এই হাতটা এখানে দ্বিবন্ধন আকারে যুক্ত হয়, দুই বন্ধন আকারে যুক্ত হয়ে আমি একটা ডাইহ্যালো কিটোন পাই। অর্থাৎ এটা নর্মালি কিটোনের একটা কার্বনে আবার দুইটা হ্যালোজেন আছে, যার কারণে আমরা বলি ডাইহ্যালো কিটোন। ঠিক আছে, নেক্সট আমরা যাব ওজোন সংযোজন, অ্যালকিনের ওজোন সংযোজন। আমরা কিছু আগে অ্যালকিনের ওজোন সংযোজন পড়ছি। অ্যালকিনের ওজোন সংযোজন আমরা কি বলছিলাম, যে আমরা অ্যালকিনের ওজোন সংযোজনে কি করব, এরকম একটা ঘর আঁকাবো, যে ঘরে কার্বনের সাথে নিচ দিয়ে একটা হাত বের হবে, একটা হাত বের হয়ে কি হবে, সেটার সাথে একটা অক্সিজেন যুক্ত হবে। অ্যান্ড আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে অ্যালকাইনের ক্ষেত্রে মাঝখানে দুই কার্বনের মধ্যে দিয়েও একটা বন্ধন কানেক্ট করে দিব। আগে যেটা ছিল সেটাতে কিন্তু এই জায়গায় কোনো বন্ধন ছিল না, আজকে কিন্তু এই জায়গায় একটা বন্ধন ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড আমরা যদি এই যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ওজোনাইড যৌগ। তোমরা দেখো এখানে অক্সিজেন আছে তাই কিন্তু ট। সো আমরা ওজন যুক্ত করব, ওজন যুক্ত করে আগের দিনের মতোই ঘর আঁকাবো, কিন্তু এবার ঘরের আমরা চালাটার নিচে একটা বন্ড যুক্ত করে দিব। সো এই বন্ডটা যুক্ত করার পর এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই, জিঙ্ক ছাড়া, এখানে কিন্তু আমি গতদিন জিঙ্ক ইউজ করছিলাম, আজকে কিন্তু আমি এখানে জিঙ্ক ইউজ করিনি। আমরা যদি জিঙ্ক ছাড়া শুধু পানির সাথে বিক্রিয়াটা ঘটাই, পানির সাথে বিক্রিয়া ঘটালে কি হবে, আমার আগের দিনের মতো যেটা হবে সেটা থেকে একটু ভিন্ন হচ্ছে। সেটা কেমন, দেখো যে CHO এই দুইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটার মাঝখানে একটা বন্ড আছে, এই বন্ডটা থেকে যাবে, অ্যান্ড তোমার এই যে এওটা বের হয়ে যাবে।
সো এটা হচ্ছে আমার কিসের সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত হবে। অ্যান্ড এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই দুইটা পার্ট একসাথে একটা বন্ধন দ্বারা যুক্ত হবে। সো আমার যেহেতু এই জায়গায় এই বন্ধন দুইটা ভেঙে যাচ্ছে, সো দুইটা কার্বনই একটা করে হাত বের হয়ে যাচ্ছে, যেই দুইটা হাত আলাদা আলাদাভাবে তাদের অক্সিজেনের সাথে যুক্ত হয়। অ্যান্ড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কেমন হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে এরকম হচ্ছে যে আমার এই 8টা থেকে গেল এই পুরো পার্ট, এই কার্বনের সাথে একটা অক্সিজেন ছিল যেটার একটা হাত এখানে ভেঙে যাওয়ার ফলে ওই হাতটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়। আর এভাবে আমরা এটাকে যেটা বলবো সেটা হচ্ছে ডাই কার্বনাইল যৌগ। ডাই কার্বনাইল মানে এটা কি একটা কার্বনিল মূলক, এটা একটা কার্বনিল মূলক যেটা দুইটা যুক্ত হয়ে ডাই কার্বনিল যৌগ। এন্ড এই যে অক্সিজেনটা, এই অক্সিজেন হচ্ছে এই পানির সাথে যুক্ত হয়, পানির সাথে যুক্ত হয়ে হচ্ছে কি করে, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। এখন এই হাইড্রোজেন পারঅক্সাইডটা আবার কি করে, হাইড্রোজেন পারঅক্সাইডটা এটাকে আবার জারিত করে। জারিত করে কি হয়, মাঝখানে বন্ডটা ভেঙে যায়, এটা একটা পার্ট হয়, এটা একটা পার্ট হয়। আর আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে OH, অর্থাৎ এই হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে দুইটা OH আছে, এটা একটা পার্ট হয়, এটা একটা পার্ট হয়। আর এদের যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা ভেঙে যায়। তো ভেঙে যায়, এর একটা হাত ফাঁকা হলো, এর একটা হাত ফাঁকা হলো, এর একটা হাতের সাথে একটা OH, এর একটা হাতের সাথে একটা OH যুক্ত হয়। সো যুক্ত হয়ে কি পাচ্ছি দেখো, এই একটা পার্ট, এই পার্টে এটার সাথে একটা OH যুক্ত হয়ে আমার একটা জৈব অ্যাসিড উৎপন্ন করতেছে। অ্যান্ড এটার আবার আরেকটা পার্ট, এই পার্টের সাথে OH যুক্ত হয়ে আমার একটা ফর্মিক অ্যাসিড উৎপন্ন করতেছে। তো এখান থেকে আমরা খেয়ালই রাখতে পারছি, সেটা কি যে তোমার এই পার্টে যে কয়টা কার্বন সেই কয় কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড, এই পার্টে যে কয়টা কার্বন সেই কয় কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড আমরা এখান থেকে পাবো। সো এখানে আমার একটা কার্বন তার সাথে একটা অ্যালকাইল মূলক, যে অ্যালকাইল মূলকে কয়েকটা কার্বন থাকতে পারে। সো এখানে একটা ওই কয় কার্বন বিশিষ্ট একটা যৌগ, আর এখানে একটা কার্বন ছিল, সো এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা হলো আমার অ্যালকাইনের ওজন। আমরা আরেকটা যদি দেখি বিক্রিয়া, ও আচ্ছা এখানে একটা জিনিস মিস গেছে, সেটা কি দেখো যে আমরা এখানে জিঙ্ক ছাড়া করছি, কিন্তু যদি আমরা এখানে জিঙ্কটাকে ইউজ করি তাহলে কি হবে, জিঙ্কটাকে ইউজ করলে কিন্তু আমার এই যে এই পর্যন্ত যেটা হয় সেটা ঘটবে, ঘটার পরে যে আমার অ্যাসিডগুলো উৎপন্ন হয় সেই অ্যাসিডটা উৎপন্ন হইতে পারবে না। সেটা কারণ কি, যে তোমার এখানে যদি শুধু পানি দ্বারা বিক্রিয়া হয়, পানি দ্বারা বিক্রিয়া করে কি হয়, একটা ডাইকার্বনাইল যৌগ উৎপন্ন হয়, তার সাথে একটা হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু যদি আমি জিঙ্কটাকে দেই তাহলে প্রথমে কি হবে, পানির সাথে বিক্রিয়া করে ডাইকার্বনাইল যৌগ উৎপন্ন করবে, তার সাথে একটা হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করবে। যে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে জিঙ্ক বিক্রিয়া করে, অ্যান্ড জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। সো এখানে যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইডটা উৎপন্ন হয়েছিল সেটার সাথে আবার জিঙ্ক বিক্রিয়া করে কি করবে, জিঙ্ক অক্সাইড প্লাস পানি উৎপন্ন করবে, যার ফলে কি থাকে, আমার হাইড্রোজেন পারঅক্সাইডটা এই মানে পাত্রে আর থাকবে না। পাত্রে না থাকার ফলে কি, এই যে ডাইকার্বনাইল যৌগ যেটা সেটা কিন্তু আর বিজারিত হইতে পারবে না। বিজারিত হইতে না পারার কারণে কি হবে, আমার এই দুইটা যে অ্যাসিড পাই, এই দুইটা অ্যাসিড কিন্তু আসবে না, আমার শুধুমাত্র এই জায়গায় যায় বিক্রিয়াটা স্টপ হয়ে যাচ্ছে। তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ইথাইনের সাথে যদি ওজন যুক্ত করি তাহলে কি আমি একটা ওজোনাইড যৌগ পাবো, যেটা হচ্ছে এই যেভাবে আমি গঠনটা দেখাইছি যে ঘর আঁকাবো। অ্যান্ড অ্যালকাইনের ক্ষেত্রে কি করব, দুইটা কার্বনের মধ্যে একটা বন্ড থাকবে, এই বন্ডটা তারপর যদি আমি পানির সাথে বিক্রিয়া করি তাহলে পানির সাথে বিক্রিয়া করে কি হয়, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই দুইটা পার্ট আলাদা আলাদাভাবে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আর এই যে অক্সিজেনের পার্টটা উপরের চালার অক্সিজেন, এই অক্সিজেনটা কিন্তু তোমার হচ্ছে পানির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সো হাইড্রোজেন পারঅক্সাইড তার সাথে এটা একটা ডাইকার্বনাইল যৌগ যেটাকে বলা হয় গ্লাইঅক্সাল। তো তোমাকে যদি কখনো বলে যে অ্যালকাইন থেকে গ্লাইঅক্সাল কিভাবে উৎপন্ন করবে, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ওজোনাইড যৌগের বিক্রিয়ার সাথে ওজোনাইড যৌগ গঠন করে তার সাথে পানি বিক্রিয়া দিলে কিন্তু গ্লাইঅক্সাল পাবে। অ্যান্ড গ্লাইঅক্সাল থেকে আবার কি হবে, সেটা যদি তুমি গ্লাইঅক্সালটা বের করতে চাও তখন কি করতে হবে, তোমার কিন্তু অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইডটাকে পাত্র থেকে আউট করতে হবে। কেননা তুমি যদি গ্লাইঅক্সাল পেতে চাও সেখানে যদি হাইড্রোজেন পারঅক্সাইডও থাকে, সে কিন্তু গ্লাইঅক্সালকে জারিত করবে, জারিত করে দুই অণু ফর্মিক অ্যাসিড উৎপন্ন করে দিবে। কিন্তু আমি যেহেতু চাচ্ছি যে আমি গ্লাইঅক্সালই বের করব, সেক্ষেত্রে আমি কি করব, এই পানির সাথে জিঙ্ক তৈরি করব, যেটা আমি উপরে দেখাইছি যে পানির সাথে জিঙ্কের বিক্রিয়া দিব। তো পানি প্রথমে কি করবে, এই পার্টটুকু উৎপন্ন করবে, তারপর আবার জিঙ্ক এই হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড প্লাস পানি উৎপন্ন করে দিবে। ফলে আমার বিকার যৌগের ওই পাত্রেটাতে ওই বিকারে কিন্তু আর হাইড্রোজেন পারঅক্সাইড থাকতেছে না, যার ফলে গ্লাইঅক্সালে যায় কিন্তু বিক্রিয়াটা স্টপ হয়ে যাচ্ছে।
এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্বারা এই অ্যালকাইনের জারণ, যেটা হবে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো বিক্রিয়াটা করলে তোমরা ফার্স্টে দেখো, যখন জারণ করব, জারণ করার ফলে আমার এই দ্বিবন্ধনী এই জায়গায় জারণ হবে, আর জারণ হওয়ার ফলে আমি আবার ওই যে আগের ডাইকার্বনাইল যৌগটা পাবো। সেটাকে আবার পানির সাথে মানে জারণ করলে, পানি সহ জারণ করলে এই ক্ষেত্রে আমি দুইটা অ্যাসিড পাচ্ছি। তো তোমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা প্যাটার্ন মনে রাখবা কিভাবে, যে প্যাটার্নটা এরকম, যে তোমার এই যে এই দ্বিবন্ধনের এই পার্ট একটা, এই পার্ট একটা, এই দুইটা পার্ট আলাদা আলাদা যেই কয়টা কার্বন থাকবে ওই কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন করবে। তো এই প্যাটার্নটা তোমরা যদি মেনটেন করো তাহলে কি পাবা, যে এই যৌগ দেখে তুমি যদি বলো যে এটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ হবে, তাহলে জারণের ক্ষেত্রে কি আসতেছে, যে এখানে যদি 8টা এরকম হতো যে C2H5, তাহলে আমার হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড পাবো যেটা প্রোপানোয়িক অ্যাসিড, আর এখানে 2 কার্বন বিশিষ্ট একটা জৈব অ্যাসিড পাবো যেটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড। এখানে যদি আমি আর এর মানটা জাস্ট C2H5 বসাই দিই তাহলে এটা কিন্তু আমার প্রোপানোয়িক অ্যাসিড, আর এটা হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড। কিন্তু এই বিক্রিয়াতে খেয়াল করে, এই বিক্রিয়া কি হয়েছে যে এই কার্বনের একটা পার্ট, এই কার্বনের একটা পার্ট, সো এখান থেকে আমি যদি আর এর মানটা একটা বসায় দিই, সাপোজ ধরো CH3 দিলাম, সো CH3 যদি আমি করি তখন এই যেভাবে আর এর জায়গায় যা CH3, ওইভাবে ডাইকার্বনাইল যুক্ত যৌগ তৈরি হবে, সেটা আবার জারিত হবে, জারিত হয়ে আবার আমার দুইটা অ্যাসিড উৎপন্ন করবে। সো প্রথম অ্যাসিডটা কি হচ্ছে আমার এই পার্ট যেখানে 2টা কার্বন, সো আমার প্রথম অ্যাসিডটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কিন্তু নেক্সট ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে একটা কার্বন, সো এখানে কিন্তু আমার অবশ্যই কি হওয়া উচিত, এখানে আমার হওয়া উচিত COOH, যেটা কিনা আমার ফর্মিক অ্যাসিড। বাট কেন এখানে আমার ফর্মিক অ্যাসিড না লিখে আমি কার্বন ডাই অক্সাইড লিখলাম, এটার কারণ হলো কি, ফর্মিক অ্যাসিডটা খুব বেশি শক্তিশালী না। ফর্মিক অ্যাসিড এমন একটা অ্যাসিড যেটা খুব সহজে জারিত হয়। সো এখানে আমরা যেহেতু জারণ ঘটাইছি, সো ইথানিক অ্যাসিড এন্ড ফর্মিক অ্যাসিড একই সাথে উৎপন্ন হবে, বাট তোমার ইথানিক অ্যাসিডটা কিন্তু উৎপন্ন হওয়ার সাথে সাথে আবার জারিত হয়ে যাবে, অ্যান্ড ইথানিক অ্যাসিড জারিত হয়ে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, যার কারণেই তোমার যদি অ্যালকাইন 1, এটা কিন্তু অ্যালকাইন 1 কারণ 1 নম্বর কার্বনের সাথে তোমার ত্রিবন্ধনটা যুক্ত, সো যে কোনো রকমের অ্যালকাইন 1 কে যদি তুমি এই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাধ্যমে জারিত করো তাহলে কিন্তু তোমার একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা খেয়াল রাখো। আর যদি তুমি অ্যালকাইন 1 বাদে 2, 3 এই টাইপের কিছু করো তাহলে কিন্তু তোমার ওই ত্রিবন্ধনের দুই পাশে যেই কয় সংখ্যক কার্বন থাকে ওই কয় সংখ্যক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পাবা। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমার অ্যালকাইনের পলিমার। তো ফার্স্ট পলিমার যেটা সেটা হচ্ছে আমার অ্যালকাইন থেকে আমি বেনজিন পাবো। সেটা কিভাবে দেখো, আমি ফার্স্টে 3 অণু অ্যালকাইন বা ইথাইন, যেটা ইথাইন ইউজ করছি, 3 অণু ইথাইন ইউজ করার ফলে কি হচ্ছে দেখো, 3 অণুকে আমি সুন্দর করে এইভাবে একটা গঠনে লিখছি। এরপর কি হয়, একটা বন্ড এখানে যায়, এটা একটা বন্ড এখানে যায়, অ্যান্ড এটা একটা বন্ড এখানে যায়। সো এখান থেকে যদি এরকম বন্ড যায় তাহলে কি হচ্ছে দেখো, যে কার্বন, ডবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডবল বন্ড কার্বন, তার সাথে আবার সিঙ্গেল বন্ড। সো এটা কি আমার বেনজিনের গঠন হয়ে যাচ্ছে না, যে হাইড্রোজেনগুলো সবগুলোতে একটা করে হাইড্রোজেন থাকলো, তার সাথে কিন্তু আমি ওই বেনজিনের গঠনটা পাচ্ছি। সো এটাকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি 3 অণু অ্যালকাইনকে পলিমার করি তাহলে কিন্তু আমি 6 কার্বন বিশিষ্ট আমাদের অ্যারোমেটিক যৌগ যেটাকে বেনজিন পাবো। সো এটা কিন্তু এমন একটা বিক্রিয়া যেখানে আমরা কি পাচ্ছি দেখো, যেখানে আমরা অ্যালিফ্যাটিক যৌগ থেকে অ্যারোমেটিক যৌগ বের করতে পারতেছি। তো তোমাদের যদি কখনো বলা হয় যে এমন একটা বিক্রিয়া দেখাও যেটা আমাদের অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক যৌগ উৎপন্ন করে, সেটা কিন্তু হবে এই অ্যালকাইনের পলিমার, যেটা কিনা অ্যালকাইনের থেকে বেনজিন উৎপন্ন করা। এক্ষেত্রে তোমার যদি অ্যালকাইন না দিয়ে প্রোপাইন দিত, সাপোজ ধরো এই যে এটা কিন্তু আমার প্রোপাইন, তো এখন তোমার যদি প্রোপাইনটা বিক্রিয়া করায় তাহলে কি, যে দুইটা কার্বন এরকম একটা অবস্থায় আছে, কিন্তু একটা কার্বনের জায়গায় কি হচ্ছে, হাইড্রোজেনের জায়গায় একটা করে CH3 আছে। তো এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় একটা CH3, এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় একটা CH3। তো এটা থাকার পর কি হচ্ছে, যে এগুলো বন্ড একটা একটা করে এইদিকে সরে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, যে এখান থেকে একটা করে CH3 বের হচ্ছে, একটা করে হাইড্রোজেন যেহেতু এখানে ছিল না, সো এখানে একটা করে হাইড্রোজেন থাকবে না, সো একটা করে হাইড্রোজেন কমে যাচ্ছে, যেগুলো জায়গায় একটা করে CH3 বের হচ্ছে। অ্যান্ড এই যে যৌগটা বের হলে এটাকে আমরা বলি মেসিটাইলিন। সো আমরা কিন্তু ইথাইনের পলিমারের মাধ্যমে বেনজিন পাই, অ্যান্ড প্রোপাইনের পলিমারের মাধ্যমে আমরা কি পাই, আমরা পাই মেসিটাইলিন। আমরা
এখন হচ্ছে অ্যালকাইনে একটা ধর্ম পড়বো, যেটা হচ্ছে অ্যালকাইন 1-এর ক্ষেত্রে শুধু সত্য হয়, অন্যান্য অ্যালকাইনের ক্ষেত্রে হয় না। সেটা হচ্ছে অ্যালকাইন 1-এর অম্লধর্মিতা। হ্যাঁ, তো অ্যালকাইন 1-এর অম্লধর্মিতা কেমন, যে এখানে আমি একটা অ্যালকাইন 1 দেখাইছি। অ্যালকাইন 1 বলতে তোমরা কি বুঝছিস, যে ট্রিপল বন্ড আছে, তো এটার সাথে একটা ট্রিপল বন্ডের যে কোনো একটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে। সো 1 নম্বর কার্বনে ত্রিবন্ধন থাকার কারণে এটাকে অ্যালকাইন 1 বলা হবে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে এই হাইড্রোজেনটা অম্লধর্মিতা প্রদর্শন করে, কেননা এটা কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, অ্যান্ড এটা তড়িৎ ঋণাত্মকতা কম। সো এদিকে ইলেকট্রনটা যাবে, অ্যান্ড তোমরা যদি এটার সংকরায়ন দেখো তাহলে দেখবা যে কার্বনের সংকরায়নটা হচ্ছে sp সংকরায়ন, অ্যান্ড sp সংকরায়নের ক্ষেত্রে s এর ভাগটা বেশি থাকার কারণেও কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে। সো এইদিকের এই যে বন্ধনটা শিথিল হয়ে এই বন্ধনের যেই ইলেকট্রন জোড় আছে সেটা কিন্তু কার্বনের দিকে সরে আসবে, অ্যান্ড বন্ধনটা একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে এইচটা কিন্তু H+ আকারে বের হয়ে যায়, যেটাই হচ্ছে তোমার অ্যালকাইন 1-এ অম্লধর্মিতা। অ্যান্ড এই অম্লধর্মিতাটা খুবই সামান্য। সো এই সামান্য অম্লধর্মিতার কারণে এই হচ্ছে 3 টাইপের বিক্রিয়া দেখে। এই বিক্রিয়াগুলোতে অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই, সেটা হচ্ছে কি যে সোডিয়াম ধাতু সাথে এই অ্যালকাইন 1 বিক্রিয়া করবে অ্যামোনিয়া মিশ্রিত আর্জেন্টাম নাইট্রেট অ্যান্ড অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড। এই তিনটার সাথে এই যে এইগুলো বিক্রিয়া করে হচ্ছে যৌগ উৎপন্ন করে। তো যৌগগুলো কেমন হয় দেখো, যে এখানে আমি একটা ইথাইন দেখাইছি, যে ইথাইন সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে, যেহেতু অ্যালকাইন 1-এর কি হাইড্রোজেনটা এটা শিথিল হয়, শিথিল হওয়ার কারণে বন্ধন শিথিল হওয়ার কারণে হাইড্রোজেন অপসারিত হয়, সেখানে সোডিয়াম যুক্ত হয়। তো এখানে আমি যেই ইয়াটা দেখাইছি, যে অ্যালকাইনটা দেখাইছি, সেটা হচ্ছে ইথিন, অ্যান্ড ইথিনের দুইটাতেই কিন্তু হাইড্রোজেন আছে। সো এই দুইটাই একসাথে অপসারিত হবে, যেটা হবে সোডিয়াম কার্বাইড। অ্যান্ড যদি তোমার এখানে এরকম হইতো যে একটা RCH, তখন কি হতো, এটা অ্যালকাইন 1 এন্ড হচ্ছে এখানে আর আছে, সো এই জায়গায় সোডিয়াম যুক্ত হবে না, এটা হবে RC1CN, যেটাকে বলা হবে সোডিয়াম অ্যালকানাইড। আচ্ছা, তো এরপরে হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে হচ্ছে আর্জেন্টাম যুক্ত হবে, অ্যান্ড যে অধক্ষেপটা করবে সেটা হচ্ছে সাদা কালারের অধক্ষেপ হবে। অ্যান্ড এই ক্ষেত্রেও দেখো যে দুইটা হাইড্রোজেন দুই পাশে আছে, যার কারণে দুই পাশে দুইটা আর্জেন্টাম যুক্ত হয়েছে। এটার মতোই যদি আর থাকতো তাহলে এক পাশে আর্জেন্টাম যুক্ত হতো। আর এই বিক্রিয়ার ক্ষেত্রে কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কপার যুক্ত হয়, যেটা মানে দ্রবণটা হয় লাল কালারের, মানে অধক্ষেপটা লাল কালারের হয়। অ্যান্ড এক্ষেত্রে কি হচ্ছে, এই যে এটাও সেম, যে দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকার কারণে দুই পাশে কপার যুক্ত হয়েছে। একটা হাইড্রোজেন থাকলে একটা হাইড্রোজেন আর একটা আর থাকলে একটা কপার যুক্ত হতো। অ্যান্ড এটা একটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, অনুধাবনে আসতে পারে, সেটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা বলতে কি বুঝো। সেটা হলো কি, যে আমি যদি অ্যাসিটিলিন অথবা ইথাইনের সাথে অক্সিজেনের দ্বারা জারিত করি, তাহলে হচ্ছে আমি কার্বন ডাই অক্সাইডের স্টিম পাবো। স্টিম মানে কি, পানি গ্যাস আকারে যাবে, স্টিম পাবো। অ্যান্ড যে তাপটা উৎপন্ন হবে, ওখানে তাপ উৎপন্ন হওয়ার ফলে ওই আশেপাশে এরিয়ার তাপমাত্রাটা হবে 3500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা তোমার বিভিন্ন ধরনের ধাতু কাটার ক্ষেত্রে ইউজ করা হয়। এখন মোটামুটি যে কয়টা থিওরিটিক্যাল বিক্রিয়া দরকার ছিল, ওই কয়টা বিক্রিয়া কমপ্লিট। এখন হচ্ছে আমাদের কাজ, আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো প্রথম প্রশ্নটা কি বলছে, যে দ্রবণে অ্যালকিন ও অ্যালকাইন মিশ্রণ হতে কিভাবে উপাদানসমূহ পৃথক করবে। মানে তোমাকে একটা দ্রবণ দিছে, দ্রবণে অ্যালকাইন তিনটাই আছে, তোমাকে হচ্ছে কি করতে হবে, এই তিনটা দ্রব্য পৃথক করতে হবে। সো পৃথক করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা জৈব বিক্রিয়াগুলো ইউজ করব। তো ফার্স্টে যদি আমি অ্যালকাইনকে পৃথক করতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলো। অ্যালকাইনের যে অম্লধর্মিতা, এটা এখানে আমি দেখাইছি, সেই অম্লধর্মিতাটা কিন্তু অ্যালকেন অথবা অ্যালকিন দেখাইতে পারে না। যার কারণে যদি আমি অম্লধর্মিতা ইউজ করলে কিন্তু আমি সেখান থেকে অ্যালকাইনটা বের করতে পারবো। কিভাবে, যদি আমার সাপোজ ধরে অ্যালকাইনটার সংকেত এরকম, সো ওই অ্যালকাইন থেকে আমি কি করতে পারবো, ওই অ্যালকাইনে আমরা আর্জেন্টাম অ্যামোনিয়া মিশ্রিত আর্জেন্টাম নাইট্রেট যোগ করব। যোগ করলে কি পাবো, আমরা যোগ করলে পাবো এক পাশে কি হবে, কার্বনের সাথে আর্জেন্টাম যুক্ত হবে। নেক্সট আমরা কি করব, এটা কিন্তু আমার অ্যালকিন পৃথক হয়নি, এটা অ্যালকিনের একটা জাতক পৃথক হয়েছে। সো এখান থেকে যদি আমি অ্যালকিনকে পৃথক করতে চাই, আমি সিম্পলি জাস্ট এটার সাথে HCl বিক্রিয়া দিব। এর সাথে যদি আমি HCl বিক্রিয়া দিই, তাহলে আমি কি পাবো, তাহলে আমি আমার অ্যালকিনটাকে বাহিরে মানে ফেরত আনতে পারবো। এইচটা যুক্ত হবে, অ্যান্ড তার সাথে আর্জেন্টাম ক্লোরাইড উৎপন্ন হবে। তুমি যদি কপার ক্লোরাইড দিয়ে করো, তাহলে তোমার হচ্ছে কপার পাবে, অ্যান্ড তুমি হচ্ছে তোমার অ্যালকাইনটা বের করে নিতে পারবে। নেক্সট হচ্ছে কি, আমার এই যে এই মিশ্রণ থেকে অ্যালকাইন পৃথক হয়ে গেছে, এখন আমার অ্যালকেন আর অ্যালকিন পৃথক করতে হবে। আমি যদি অ্যালকিনের বিক্রিয়াগুলো কিন্তু সহজ, তোমরা খেয়াল করে দেখবে, অ্যালকাইন এরা যৌথ বিক্রিয়া বেশি দেয়। সো আমি যদি অ্যালকিনের সাথে সাপোজ হলে এরকম একটা অ্যালকিন আছে, এটার সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই, তাহলে আমরা কি পাবো,
আমরা সেখান থেকে পাবো, মানে মোট কথা কি যে আমি ওই দ্রবণটার মধ্যে কিন্তু সালফিউরিক অ্যাসিড চালনা করব। তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি আমার অ্যালকেনের সাথে কোনো রকমের বিক্রিয়া করে না, তার কারণে কি ও বাকি ওই দ্রবণের মধ্যে যতটুকু অ্যালকিন ছিল ততটুকু অ্যালকিন কিন্তু কি হবে, ততটুকু অ্যালকিনের সাথে এই বিক্রিয়া করবে, এন্ড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে এই যৌগটা। ঠিক আছে, তো এই যৌগকে যদি আমি 165 ডিগ্রি তাপমাত্রায়, এই যৌগটা অধকে ভাগে পড়বে, যেটাকে আমি 135 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আবার করি, তাহলে আমি আমার অ্যালকিন যেটা সেটাকে ফিরে পাবো। সো আমার দ্রবণ থেকে কি অ্যালকিন বের হয়েছে, অ্যালকাইন বের হয়েছে, অ্যান্ড দ্রবণে বাকিটুকু যা থাকবে সেটা হচ্ছে আমার অ্যালকিন। এরপরে নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ইথিন অ্যান্ড ইথাইনের পারস্পরিক রূপান্তর করো। তার মানে ইথিন থেকে ইথাইন একবার বানাইতে হবে, তারপর ইথাইন থেকে কি করব, ইথিন বানাবো। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টে ইথাইন থেকে ইথিন করি, এটা কিন্তু খুবই সহজ। কিভাবে যে ইথাইন আমার আছে, আমরা কিছু আগে এটা এই বিক্রিয়াটা দুইবার পড়ছি যে ইথাইন থেকে কেমনে ইথিন করব, আমরা কি করব, হাইড্রোজেন সংযোজন করব। হাইড্রোজেন সংযোজনে যাতে আমার অ্যালকেন উৎপন্ন না হয় তার কারণে আমরা একটা রাস্তায় এটাকে আটকে দিব, যেটা দিব আমরা বেরিলিয়াম সালফেট, কেননা বেরিলিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে ইউজ হয়ে আমার বিক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করবে। সো আমি কি পাইলাম, ইথাইন থেকে আমি ইথিন অলরেডি পেয়ে গেছি। নেক্সট আমি কি করব, আমি নেক্সট ইথিন থেকে ইথাইন বের করবো। সো ইথিন হলো এটা, তো এটা থেকে আমি যদি ইথাইন বের করতে চাই তো আমার ফার্স্টে একটা স্টেপ পেয়ে যাইতে হবে। স্টেপটা কি, আমি এটার সাথে ব্রোমিন সংযোজন করব। তো ব্রোমিন সংযোজন করলে কি পাবো, ব্রোমিন সংযোজন করলে আমরা একটা হাত ভেঙে যাবে, একটা হাত ভেঙে এটার সাথে একটা ব্রোমিন, এটার সাথে একটা ব্রোমিন যুক্ত হবে। যুক্ত হওয়ার পর যে যৌগটা পাইলাম, এটা কি যৌগ, এটা একটা ডাইহ্যালাইড যৌগ। অ্যান্ড আজকে কিন্তু আমরা কি যে ডাইহ্যালাইড যৌগ থেকে আমরা অ্যালকাইন বা ইথাইন যেটা সেটা বের করা শিখেছি। সেটা কিভাবে, যে আমার একটা ডাইহ্যালাইড যৌগ আছে, ডাইহ্যালাইড যৌগ থেকে আমি ইথাইন বের করব। সেক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দিব। অ্যালকোহলীয় দ্রবণ দিলে কি হবে, এখান থেকে একটা HBr, এখান থেকে একটা HBr, ওই দুইটা বের হবে। ওই দুই HBr আবার এটার সাথে বিক্রিয়া করে KBr, তার সাথে পানি, অ্যান্ড তার সাথে কি হবে আমার, তার সাথে আমার ইথাইনটা কিন্তু ব্যাক করবে। সো আমরা ইথাইন থেকে ইথিন বের করছি, অ্যান্ড ইথিন থেকে ইথাইনের রূপান্তর করে ফেলছি। সো আমাদের এইটুকু অঙ্ক কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাকে বলছে মিথেন থেকে ক্লোরোফর্ম উৎপন্ন করতে হবে। এটা কিন্তু তোমরা খুব ভালো পারো। এটা কি যে আমি ফার্স্টে মিথেন নিব, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিব। যদি আমি H নিউ দিই তাহলে কি হবে, আমার ডাইরেক্ট পাইরিন পাবো, কিন্তু আমি পাইরিন চাই না, আমি ক্লোরোফর্ম চাই, মানে যে এটা CH Cl3। সো আমি আগের দিন বলছিলাম আমরা কি করব, যে গরম লোহা দিয়ে বাড়ি দিব। গরম লোহা দিয়ে কেমনে বাড়ি দিব, যে লৌহ নলের ভিতর দিয়ে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, তাহলে আমার এক স্টেপের বিক্রিয়া হবে, যেটা CH3Cl, দেন আবার CH3Cl, এটার সাথে ক্লোরিনে বিক্রিয়া দিব। ক্লোরিনের আবার এই যে লৌহ নল দিয়ে বাড়ি দিলে CH2Cl, নেক্সট আবার যদি এই স্টেপটা করি তাহলে CHCl3, যেটা আমার ক্লোরোফর্ম। সো আমি মিথেন থেকে ক্লোরোফর্মটা কিন্তু বের করে ফেলছি। নেক্সট এখানে দেওয়া আছে যে ইথিন থেকে ইথিলিন গ্লাইকল ও গ্লাইঅক্সাল। তো ফার্স্টে যদি এইটুকু করি, এইটুকুতে কি আছে যে ইথিন থেকে ইথিলিন গ্লাইকল, এটার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমাকে এটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া দিতে হবে। তোমরা 9-10-এ যেটা পড়ছিলা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যদি তুমি ক্ষারীয় দ্রবণে বিক্রিয়া দাও তাহলে কি হবে, এই যে এই ইথিনটা জারিত হবে, অ্যান্ড জারিত হলে হচ্ছে এখান থেকে আমি পাবো ইথিলিন গ্লাইকল। অ্যান্ড ইথিলিন গ্লাইকল কোনটা, যে দুইটা ইথিনের যে দুইটা কার্বন আছে সেই দুইটা কার্বনের সাথে দুইটা OH যুক্ত হবে, যেটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল অথবা ইথেন 1,2-ডাইঅল। অর্থাৎ অল কি, এই যে অ্যালকোহলীয় মূলকে, সো ইথেন 1,2-ডাইঅল। তো আমি ফার্স্টে ইথিন থেকে ইথিলিন গ্লাইকল বের করছি, আমাকে নেক্সট বের করতে হবে ইথিন থেকে গ্লাইঅক্সাল। তো আজকে আমরা গ্লাইঅক্সাল উৎপন্ন করা শিখছিলাম কোন ক্ষেত্রে, সেটা আমরা শিখছিলাম ইথাইনের ওজোনেশনের মাধ্যমে, মানে ওজন সংযোজন করছিলাম ইথেনের সাথে। তো আমরা কি করব, আমরা হচ্ছে ইথিন থেকে আগে ইথাইন উৎপন্ন করব, যেটা আমরা এই স্টেপে দেখাইছি যে ইথিন থেকে আমরা কি করব, প্রথমে ইথাইন উৎপন্ন করব। সেই ইথাইনের সাথে আমরা কিসের বিক্রিয়া দিব, ওজনের বিক্রিয়া দিব। সো এটার সাথে যদি আমি ওজনের বিক্রিয়া করি তাহলে ওই যে আমার ওই যে ওজোনাইড যৌগ উৎপন্ন হবে, যে ওজোনাইড যৌগটা উৎপন্ন হবে সেটার সাথে শুধু যদি আমি পানি অ্যান্ড জিঙ্ক দেই তাহলে কি হবে, আমার গ্লাইঅক্সাল উৎপন্ন হয়ে কিন্তু এই স্টেপটা থেমে যাবে। আর যদি আমি জিঙ্ক না দিই তাহলে কিন্তু আমার ওটা বিজারিত হয়ে 2 অণু
ফর্মিক অ্যাসিড উৎপন্ন করবে, আমি কিছু আগে পড়াইছিলাম। ঠিক আছে, তো এইটুকু কমপ্লিট। আমার নেক্সট যেটা প্রশ্ন সেটা হচ্ছে ইথেন ও প্রোপেনে পারস্পরিক রূপান্তর। আমরা যখন ইথেনের মানে অ্যালকেনের প্রস্তুতি শিখছিলাম তখন আমি ফার্স্টে যে বিক্রিয়াটা পড়াইছি ওখানে তোমাদের বলছিলাম যে সবাই খেয়াল রাখবা এই বিক্রিয়াটার মাধ্যমে একটা কার্বনের সংখ্যা কমানো যায়। বিক্রিয়াটা কি ছিল? বিক্রিয়াটা ছিল ডিকার্বক্সিলেশন। সো আমরা কি জানি যে কার্বন আমরা যদি 3টা থাকে সেখান থেকে 2টা কার্বন বিশিষ্ট মানে অ্যালকেন উৎপন্ন করতে পারবো, কিন্তু আমাকে দিছে অ্যালকেন। সো আমি ফার্স্টে কি করব? ফার্স্টে আমি এই যে এই প্রোপেনটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটাকে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যাসিডে রূপান্তরিত করতে হবে। তো আগের দিন আমি তোমাদেরকে অ্যালকেনের মাথার জারণ পড়াইছিলাম, বলছিলাম যে এটা অ্যালকেনের মাথার জারণ। এন্ড যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে প্রশম মাধ্যমে আমি ইউজ করি তখন কি হয়? 3টা ইলেকট্রন বের হয়। 3টা ইলেকট্রনের কারণে কি হয় যে 3 স্টেপের জারণ ঘটে। 3 স্টেপের জারণ ঘটার কারণে এখানে কিন্তু আমি ডাইরেক্ট একটা অ্যাসিড পাই। এটা তোমাদের আগের দিন পড়ানো হয়েছে, তোমরা খেয়াল করবা। সো আমি এখানে কি পাইছি? আমি এখানে প্রোপানয়িক অ্যাসিড পেয়ে গেছি। সো প্রোপানয়িক অ্যাসিড সেটা যদি আমি ডিকার্বক্সিলেশন করি সেটা কেমন? যে প্রোপানয়িক অ্যাসিডকে আমি সোডা লাইমের সাথে বিক্রিয়া দিব। সো সোডা লাইমের সাথে বিক্রিয়া দিলে প্রোপানয়িক অ্যাসিডের একটা কার্বন সংখ্যা কমে যাবে, কমে যে আমার কি উৎপন্ন হবে? কমে যে আমার ইথেন উৎপন্ন হবে, তার সাথে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। সো আমরা ফার্স্ট স্টেপটা যেটা প্রোপেন থেকে ইথেন সেটা করে ফেলছি। তোমাদের এখানে একটা কথা খেয়াল করো, আমরা ডিকার্বক্সিলেশনে কি করছিলাম? আমরা লবণের সাথে বিক্রিয়াটা কিন্তু করছিলাম, কিন্তু আমি এখানে অ্যাসিডের সাথে কেন বিক্রিয়া দিলাম? দেখো যে এটা কিন্তু একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, তো এটা দ্রবণে তো থাকবেই। সো এটা দ্রবণে থাকার ফলে কি হবে? এটার সাথে বিক্রিয়া করে প্রথমে সোডিয়াম প্রোপানয়েড উৎপন্ন করবে। সো সোডিয়াম প্রোপানয়েডটা আবার সোডা লাইমের সাথে বিক্রিয়া করে আমার এই যে ইথেনটা উৎপন্ন করে ফেলবে। নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে ইথেন থেকে কি উৎপন্ন করা? ইথেন থেকে প্রোপেন উৎপন্ন করা। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে আমার কার্বন সংখ্যা বাড়াতে হবে। তো ইথেন থেকে আমরা কার্বন বাড়াবো। কার্বন বাড়ানোর ক্ষেত্রে কি করা হয়? দেখো কার্বন বাড়ানোর ক্ষেত্রে কয়েকটা স্টেপে যাব। সেটা হচ্ছে প্রথম আমার কাছে ইথেন আছে। সো ইথেনকে আমি হ্যালাইডে পরিণত করবো। সো হ্যালাইডে পরিণত করার জন্য ইথেন কিন্তু ক্লোরিনের সাথে সহজে বিক্রিয়া দেয়। যদি তুমি H দাও তাহলে কিন্তু H দিলে তোমার এই যে এটা সবগুলো হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন চলে যাবে। সো এটা আমরা করতে পারতেছি না, কারণ আমি একটা হ্যালাইড আনবো। সেক্ষেত্রে আমি কি করবো? লোহা নল দিয়ে বাড়ি দিব, যেটা হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো গরম লোহা দিয়ে বাড়ি দিলে কি হয়? একটা স্টেপের বিক্রিয়া হয়। একটা স্টেপের বিক্রিয়ায় কি হয়? CH3CH2Cl। ওকে, তো আমি কি পাইছি? এখানে একটা হ্যালাইড পাইছি। আর আমরা অ্যালকেনের আরেকটা প্রস্তুতি বিক্রিয়া দেখছিলাম, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি হচ্ছিল? যে আমি একটা হ্যালাইডের বিক্রিয়া ঘটায় সেটাকে আমি দ্বিগুণ কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাচ্ছিলাম। সো এই হ্যালাইডের সাথে যদি আমি উডস বিক্রিয়া দিই, উডস বিক্রিয়া আমরা কি ইউজ করতাম? উডস বিক্রিয়া আমরা শুষ্ক ইথার এটার মধ্যে দিয়ে সোডিয়ামের সাথে বিক্রিয়া ঘটাইতাম। সো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি হইতো? যে CH3 প্লাস সোডিয়াম ক্লোরাইড। সো এখানে আমি কি পাইছি? এখানে আমি একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাইছি। এখন আমার লাগবে কয় কার্বন বিশিষ্ট? আমার লাগবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো আমরা ফার্স্ট স্টেপে কি করছিলাম? দেখো 3 কার্বন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন আনছিলাম। এবার আমরা কি করব? এই 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন থেকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন আনবো, জাস্ট এই সেম প্রক্রিয়ায়। ঠিক আছে, তো এটা আমি আর লিখলাম না। 4 কার্বন থেকে কেমনে? 4 কার্বনের মধ্যে প্রথমে মাথার জারণ করে আমি অ্যাসিড উৎপন্ন করবো। অ্যাসিডটা কি হবে? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে। লবণটা আবার সোডিয়ামের সাথে বিক্রিয়া করে 3 কার্বন বিশিষ্ট প্রোপেন উৎপন্ন করে ফেলবে। আমি তোমাদের একটা স্টেপ একটা প্রক্রিয়ায় দেখাইলাম ইথেন থেকে কার্বন কেমনে বাড়াইতে হয়। তোমরা যখন আরো পড়াশোনা করবা তখন তোমাদের ওই যে অ্যালডিহাইড কিটোন ওগুলোতে যে আরো কার্বন বাড়ানো বিভিন্ন ট্রিক্স তোমরা শিখতে পারবে। তো এখন এই পর্যন্তই। তো এখন দেখো, এখন একটা প্রশ্ন দিছে। এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের কয়েকটা স্টেপ মনে করো মেনটেন করতে হয়। স্টেপগুলো বলতেছি কি, যে অঙ্কের মধ্যে কয়েকটা স্টেপের কাজ দেওয়া থাকে। তো তোমাকে ফার্স্টে পুরো অঙ্কটা অবশ্যই পড়তে হবে, না হলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়। যেমন এখানে দেখো প্রথমে কি বলছে? 2 কার্বন পরমাণু বিশিষ্ট একটি হাইড্রোকার্বন ব্রোমিন পানিকে বর্ণহীন করে। তো এটা একটা ধর্ম যে ব্রোমিন পানিকে বর্ণহীন করে। এখন আমরা কি জানি? ব্রোমিন পানিকে বর্ণহীন করে 2 ধরনের যৌগ, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। কিন্তু নেক্সট স্টেপ, এখন যেহেতু আমি 2 ধরনের পাইছি, সো আমি স্পেসিফিকলি বলতে পারতেছি না অ্যাকচুয়ালি আমার ওই যৌগটা কি। নেক্সট স্টেপে কি বলছে? যে
উৎপন্ন যৌগটিকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে অপর একটি হাইড্রোকার্বন উৎপন্ন হয় যা আবার অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ দেয়। তো অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের যেই মানে সাদা অধক্ষেপটা দেয়, এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম, যেটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। সো অবশ্যই আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে এখানে পরবর্তীতে যে হাইড্রোকার্বন উৎপন্ন হয় সেটা কিন্তু আমার অ্যালকিন হইতে পারে। সো এখানে আরেকটা জিনিস দেখো যে ফার্স্টে দুইটা পরমাণু বিশিষ্ট হ্যালোজেনকে ব্রোমিন পানিতে করে, সো পরে যেহেতু আমি অ্যালকিন পাচ্ছি, সো প্রথমে অবশ্যই আমার কি হবে, অ্যালকিন হবে। পরে আমি অ্যালকাইন পাচ্ছি, সো প্রথমে আমার অ্যালকিন হবে। সো এটা আমার হচ্ছে মানে সম্ভাবনা, এটা অ্যালকিন হবে, এটা আমার সম্ভাবনা। আমি একদম এক্স্যাক্টলি শিওর কেমনে হচ্ছি সেটা দেখো, সেটা কি ব্রোমিন পানিকে বর্ণহীন তো করেই। নেক্সট আবার কি বলছে, উৎপন্ন যৌগটিকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ সহ উত্তপ্ত করছে। সো আমরা কি জানি যে এটাকে যদি আমি ব্রোমিনের সাথে যোগ দিই তাহলে কি পাবো, ব্রোমিনগুলো এটার সাথে যুক্ত হবে। ব্রোমিনগুলো যুক্ত হলে কি হচ্ছে এটা বলে, এটা একটা ডাইহ্যালাইড যৌগ উৎপন্ন হচ্ছে। আর কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা রূপান্তরে দেখাইছিলাম যে ডাইহ্যালাইড যৌগ থেকে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলীয় দ্রবণ দিই তাহলে আমরা কি পাই, তাহলে আমরা কিন্তু ইথাইন পাই। সো এই ক্ষেত্রে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে, দুইটার ধর্ম প্রায় সেম। তো এটা কিন্তু আমরা এখন এক্স্যাক্টলি শিওর হইতে পারতেছি যে এই যৌগটা আমার যে যৌগটা চাইছে সেটা কিন্তু আমার ইথিন। তো এটা কিভাবে লিখবো, ফার্স্টে বলবা যে ব্রোমিন পানি বর্ণহীন করে এরকম দুইটা যৌগ, একটা হচ্ছে ইথিন আর একটা ইথাইন। তো এই দুইটার মধ্যে হচ্ছে ইথিন এটার সাথে বিক্রিয়া করে উত্তপ্ত করলে ইথাইন উৎপন্ন হয়, যে ইথাইনটা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ দেখায়। এই তোমার প্রত্যেকটা স্টেপে যেই যে বিক্রিয়ার কথাগুলো ইনডাইরেক্টলি উল্লেখ করা আছে, তোমাকে কিন্তু এই প্রশ্নে ডাইরেক্ট ওই বিক্রিয়াগুলো দেখায় লাস্টে বলতে হবে। অতএব আমরা দেখতে পাই যে 2 কার্বন বিশিষ্ট যৌগটি ইথিন।